খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আমরা গতকালই দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা বড়সড় পরিবর্তন ঘটেছে। নতুন সভাপতি হিসেবে হাজির হয়েছেন তামিম ইকবাল। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন অ্যাডহক কমিটিতে থাকা একজন সদস্য রফিকুল ইসলাম বাবু। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তবে তার আগে আমরা কায়সার ভাইয়ের কাছে ফিরতে চাই। কায়সার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কায়সার ভাই, একটা পরিবর্তন যেটা অনেকটা অবভিয়াসই ছিল। আমরা জানতাম যে এই কমিটিটা পড়ে যাচ্ছে, টুডে অর টুমোরো সেটি পড়তেই হবে তাদের, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। বাট যে ওয়েতে সেটি হলো, বা যেভাবে তড়িঘড়ি করে হচ্ছে সেই সিদ্ধান্তটা নেওয়া হলো, এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? ঠিকই বলেছেন আপনি। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড যে থাকছে না, বা তাদের যে আপনার সময় শেষ হয়ে গিয়েছে, গেম একটা ওভার হয়ে গিয়েছে, সেটা কিন্তু এক অর্থে কিন্তু আমাদের জানা হয়ে গিয়েছিল, একটা অবভিয়াস একটা বিষয় ছিল। তবে এই গেমটা ওভারটা আপনি আরো সুন্দর সফিস্টিকেটেড কায়দায় হতে পারতো। যেটা আপনি বললেন যে তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে সভাপতি হিসাবে হাজির হয়েছেন, তো হাজির হওয়ার দরকার ছিল না। তিনি যদি সুন্দরভাবে আসতে পারতেন, এবং যিনি চলে গিয়েছেন তার বিদায়টা যদি সুন্দরভাবে হতো, তাহলে খুব চমৎকার একটা বিষয় কিন্তু হতো। যদিও যে প্রক্রিয়ায় হয়েছে তাতে সুন্দর হওয়ার কোনো স্কোপটুকু ছিল না। আমিনুল ইসলাম বুলবুল নিজেই এখন বলেছেন যে প্রক্রিয়ায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটা অবৈধ, এবং বর্তমানে যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সেটাও তারও কোনো লজিক্যাল কোনো নেই, এবং সেটা অবৈধ, এবং তিনি আইসিসির হস্তক্ষেপও কামনা করেছেন। সবকিছু মিলে যে সফিস্টিকেশনের কথা আমরা হয়তো বলছি, কিন্তু সেই রকম সফিস্টিকেটেড ভাবে হয়তো ওই বিদায় পর্ব এবং আরেকজনের আগমন পর্বটা হয়তো হতো না। তারপরেও চেষ্টা করলে দোষ কি? আমার কথা হলো যে আপনি নতুন বোর্ড করতে চাচ্ছেন, এনএসসি তার ক্ষমতার সর্বোচ্চটুকু ইউজ করেছে, ব্যবহার করতেই পারে। সেটা তারা যদি মানে মনে করে থাকে যে এইভাবেই এই ক্ষমতাটা ইউজ করা উচিত, সেটা অবশ্যই তারা করতে পারে। কিন্তু যিনি চলে যাবেন তাকে বিদায়ের জন্য অন্তত আপনি 24 ঘন্টা সময় অথবা 2 দিন সময় বা 1 দিন সময় তো দেওয়াটা উচিত। কারণ আমিনুল ইসলাম বুলবুল যে কায়দায় ক্রিকেট বোর্ড থেকে চলে গিয়েছেন, সেটা খুব অপমানসূচক এবং একজন সাবেক ক্রিকেটারের জন্য খুব অবজ্ঞাসুলভ একটা বিষয়। দেখুন, আপনার চাকরি নাই থাকতে পারে, আপনাকে সরকার এই পজিশনে হয়তো দেখতে নাই চাইতে পারে। কারণটা হলো যে আপনি অনেকে হয়তো বলবেন যে অটোনোমাস বডি হিসেবে ক্রিকেট বোর্ডের উপর এরকম হস্তক্ষেপ এনএসসি করতে পারে না, কিন্তু সিচুয়েশন এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে এনএসসি তার সেই সর্বময় ক্ষমতাটুকু আপনার ইউজ করাটা তাদের জন্য এক অর্থে আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল। তারপরও আপনি যখন তাকে চাচ্ছেন না, তাকে কিছুক্ষণ সময় দেওয়া উচিত ছিল। আমি মনে করি যে 1 দিন বা 2 দিন সময় যদি দেওয়া হতো, বা তাকে যদি জানিয়ে দেওয়া হতো যে আমরা তোমাকে আর চাচ্ছি না, বা এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে, বা রিপোর্টটাও যদি গণমাধ্যমে এভাবে বলার, অবশ্যই তারা বলবেন, তার আগে যদি তার কাছে পৌঁছানো হতো, তাকে ক্লিয়ার করা হতো যে আমরা এই জিনিস পেয়েছি, সুতরাং তোমাকে আমরা অ্যাবসলিউটলি। এবং তিনি দুপুরবেলায় কিন্তু আপনার এই পূর্বাচলে ছিলেন, এবং সেখানে তিনি বলছিলেন যে সেই মাঠটাকে কিভাবে উন্নত করতে হবে, তার প্ল্যানটা কি হতে পারে, তখনও তিনি জানতেন না। এবং বিকেলেই এই ঘোষণাটা এসেছে। তো বিকেলে এই ঘোষণাটা আসলে তাকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে ঠিক আছে, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আপনি 24 ঘন্টার মধ্যে বা 2 দিনের মধ্যে আপনি এই সিচুয়েশন হয়েছে, আপনি ক্রিকেট বোর্ড থেকে আমরা আপনাকে আর দেখতে চাচ্ছি না। তাহলে তিনি এমন হতো যে দেখুন, লম্বা সময় ধরে তিনি অফিস করেছেন, তার কিন্তু বিলঙ্গিংস কিছু রয়েছে ওখানে, তার ছবি, পরিবারের ছবি রয়েছে, সব কিছু রয়েছে। তো এইগুলা আপনি না নিয়ে তিনি হট করে চলে আসলেন, বা মানে যেভাবে হটকরিভাবে চলে আসলেন, সেটা কিন্তু খুব একটা শোভন বা সুন্দর দেখায়নি। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো যে এই সিচুয়েশন যে হচ্ছে সেটা কিন্তু আমরা জানতাম। আর বাংলাদেশে কিন্তু আপনি যে কোনো জিনিসে খুব দ্রুত একটা যে আমাকে ঘোষণা করা হলো সভাপতি হিসাবে, এবং আমি সাথে সাথে 2 ঘন্টার মধ্যেই চেয়ারে গিয়ে বসে যাব, সেটাও খুব একটা শোভন কিছু দেখায় না। কারণটা হলো যে এই ধরনের সৌন্দর্য এবং শোভনের থেকে আমরা কিন্তু ক্রমশ দূরে সরে যাচ্ছি। এই কারণে আমার মনে হয় যে এই ট্রানজেকশন যেটা হয়েছে, বা এই অদলবদল যেটা হয়েছে, সেটা যদি আরো সুন্দর সফিস্টিকেটেড কায়দা হতো, তাহলে আমার মনে হয় যে খুব ভালো একটা স্পোর্টসের জন্য খুব ভালো একটা নজির হতো। রাইট। তামিম ইকবাল গতকাল দায়িত্ব নিয়ে প্রথম যে সভা করেছেন, সেটির পর তিনি ব্রিফিং করেছেন। ব্রিফিংয়ে তিনি বলেছেন যে দেশের ক্রিকেটে গত কয়েক মাসে, 18-20 মাসে যে কলঙ্কজনক হয়ে দাঁড়িয়েছিল, বা ক্রিকেট বোর্ডের যে সুনামটা নষ্ট হয়েছিল, সেটি তারা আবার ফেরাতে চান। কিন্তু আবারও বলছি যে ওয়েতে তিনি এসছেন, তা থেকে আসলে কলঙ্কটা ঘুচলো কিনা? না, তিনি কিন্তু ঠিক আগের মতো আপনার এর আগে ফিরে যাচ্ছি, আরো আগে ফিরে যাচ্ছি, 18 মাস আগে, আপনি বুলবুলের বোর্ডের আগে ফিরে যাচ্ছি, যে কায়দায় ফারুক আহমেদ এসেছিলেন, ঠিক একই রকম ভাবে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকেও সেই জায়গাটায় রিইনস্টেট করা হয়েছিল, এবং তামিম ইকবালও এসেছেন। প্রক্রিয়া কিন্তু একই।
প্রক্রিয়া একই এবং বরঞ্চ আমি তামিম ইকবাল যে কায়দায় এসেছেন সেটাতে তিনি একটা অ্যাডহক কমিটির দায়িত্বে এসেছেন, তিনি কিন্তু নির্বাচিত না। এবং তিনি অ্যাডহক কমিটির মূল কাজটা হলো গিয়ে আপনার যে নির্বাচন করাটা, এবং তিনি কালকে জানিয়ে দিয়েছেন যে তিনি নির্বাচন আবার করবেন। তিনি নির্বাচন করাটা যার দায়িত্ব, তিনি আবার বলেছেন যে আমি নির্বাচন করব। আমরা সেই প্রসঙ্গে হয়তো পরে আসবো, কিন্তু যে কায়দায় এসেছেন আমার কাছে মনে হচ্ছে যে এই সিস্টেমটাই একটা বাজে সিস্টেম, এই নজিরটা একটা বাজে সিস্টেম। আপনি যাকে যেই আসবেন তিনি যেন সেখানে 4 বছরের জন্য থাকতে পারেন, তার মেয়াদটুকু পূর্ণ করতে পারেন, তারপরে যিনি আসবেন, নতুন যিনি আসবেন, সেখানে তিনি যদি নির্বাচনে জিততে না পারেন তাহলে সেই প্রক্রিয়ায় আপনার এই চেঞ্জটা বা হওয়াটা উচিত। কিন্তু এটা আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গিয়েছে যে নির্বাচনের মাধ্যমে যার আসার কথা সেই নির্বাচনটাকে তিনি ম্যানিপুলেট করেন, সেই নির্বাচনটাকে তিনি এমনভাবে কায়দায় নিজের ছক সাজানোর চেষ্টা করেন যেন আমি ছাড়া আর কেউ যেন আসতে না পারে, আর কেউ যেন প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, নিজের ইচ্ছাটা পূরণ করার জন্য এবং নিজেকে যেভাবে আপনি চেয়ারে বসতে চাবেন বা চেয়ারটা দখল করার জন্য যা যা করার দরকার ঠিক সেই ওয়েগুলো তৈরি করে ফেলেন। আমি মনে করি যে এটাই সবচেয়ে ভুল বিষয়, এবং এই কারণে আপনি যেই নির্বাচিত হয়ে আসেন তার লেজিটিমেসি নিয়ে কিন্তু প্রশ্নটা ওঠে, ঠিক যেরকমভাবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড নিয়ে প্রশ্নটা উঠেছিল। যে কায়দায় সেই নির্বাচনটা তিনি করেছিলেন 6 অক্টোবরের, গত বছরের 6 অক্টোবরে, সেটা আপনার অনিয়মে ভরা ছিল, আপনার কাউন্সিলরশিপ নিয়ে জটিলতা ছিল, ছক সাজিয়ে কাউন্সিলরশিপ সাজানো হয়েছিল, এবং সবচেয়ে বড় যে আপনার জালিয়াতি ছিল সেটা হলো যে ভোটিং এর যে জালিয়াতিটা। সো সবকিছু মিলে একটা প্রচণ্ড অনিয়মের মধ্যে যে বোর্ডটা তৈরি হয়েছিল, সেই বোর্ডটা যে 6 মাস পরে যে থাকবে না সেটা আমরা মোটামুটি সবাই জানতাম, এবং ঠিক সেটাই হয়েছে। আশা করছি যে প্রক্রিয়ায় এই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড নির্বাচিত হয়েছিল সেই দিনগুলি বা সেই সিস্টেমগুলি বা সেই বাজে নজিরগুলো যেন আমাদেরকে আর দেখতে না হয়। রাইট। কাইসার ভাই, আরেকটা বিষয় হচ্ছে আমিনুল ভাই মানে বুলবুল ভাই গতকালই সঙ্গে সঙ্গে একটা বিবৃতি দিয়েছেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন, সেখানে তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করেছেন। তিনি যে তদন্ত কমিটি সেটিকে অবৈধ ঘোষণা করেছেন, যে হচ্ছে অ্যাডহক কমিটি হয়েছে সেটিকে অবৈধ ঘোষণা করেছেন, এবং আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন। এই অবস্থায় আসলে পরিস্থিতিটা কোন দিকে গড়াবে? একটু অন্যভাবে বলি যে আইসিসির কাছ থেকে কিন্তু আপনার বর্তমান ক্রীড়া প্রশাসন তারাও যোগাযোগ করেছিল, এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আইসিসির কাছ থেকে একটা পরামর্শ নিয়েছে, যেটা আমরা গতকালই দেখলাম যে এনএসির যিনি প্রেস কনফারেন্স করছিলেন ক্রীড়া পরিচালক, তিনিও এটা বলেছেন। এবং গতকালকে যখন আপনি বোর্ড সভার পরে তানজিল চৌধুরী যখন প্রেস কনফারেন্স করছিলেন সেখানেও তিনি বলেছেন যে আইসিসির কাছ থেকে তারা এই পরামর্শ নিয়েছেন। অর্থাৎ উভয় পক্ষ কিন্তু আইসিসির কাছ থেকে, তো যারা এখন ক্রিকেট বোর্ডে এসেছেন তারাও আইসিসির কাছ থেকে একটা পরামর্শ নিয়ে এসেছেন, এবং আমিনুল ইসলাম বুলবুল এখন বলছেন যে তিনি আইসিসির কাছ থেকে একটা হস্তক্ষেপ কামনা করছেন। আমার মনে হয় যে আইসিসি এটাতে খুব একটা ইন্টারভেন করার সুযোগ আইসিসির নেই। কারণটা হলো যে আইসিসির কাছ থেকে আপনার ওই যেহেতু ক্রীড়া প্রশাসন এর আগে যোগাযোগ করেছিল এবং সার্বিক পরিস্থিতি তাদেরকে জানিয়েছিল, এবং তাদের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পাওয়ার পরই খুব সম্ভবত এনএসসি এই সিদ্ধান্তটা নিয়েছে। সো এখন আমিনুল ইসলাম বুলবুল তার পক্ষ থেকে লজিক দেখানোর জন্য আপনি এই কাজটুকু করতে পারেন, এই চ্যালেঞ্জটুকু তিনি করতে পারেন, কিন্তু তাতে কতখানি সফল হবেন আমার মনে হয় যে সেই তবে আইনি লড়াইয়ের একটা সুযোগ তো নিশ্চয়ই তার সামনে আছে, যেহেতু এখন মামলাটাও বিচারাধীন হাইকোর্টে, আমরা জানি যে এটা মামলা চলছে। যে বিষয়টা বিচারাধীন রয়েছে সেটা কিন্তু আপনার নির্বাচন কেন্দ্রিক কোনো বিষয় না, সেই বিষয়টা রয়েছে কিন্তু আপনার কাউন্সিলরশিপ নিয়ে। 14টা ক্লাবের যে কাউন্সিলরশিপ যে বিষয়টা ছিল, যে তারা কাউন্সিলরশিপ পাবে কিনা বা সেই 14টা ক্লাব লেজিটিমেসি রয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু আপনার একটা রিট হয়েছিল। বাট নির্বাচন নিয়ে আমার মনে হয় না যে এই আলাদা কোনো রিট হয়েছে বা আলাদা কোনো মামলা হয়েছে যেটা নিয়ে আপনার বিচারাধীন আপনি বলতে পারেন। একটা কাউন্সিলরশিপ নিয়ে রিটটা রয়েছিল। আর এখন আমিনুল ইসলাম বুলবুল আইনি পথে যেতেই পারেন, তিনি যদি মামলা করতে চান তিনি মামলা করতে পারেন। এখন দেখার বিষয়টা হলো যে এই মামলা করে বা এভাবে মামলা করে তিনি কতদূর সামনে বাড়তে পারবেন। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই খেলায় তার জেতার সম্ভাবনা খুবই কম। এক্স্যাক্টলি। কিন্তু গতকাল যে এনএসসি যে তদন্ত কমিটি যে রিপোর্টগুলো দিয়েছে সেটি নিয়ে একটু আলাপ করতে চাই। তারা বলছে যে আমরা যেটা আলাপ করছিলাম এটা অনেক দিন ধরেই কথা হচ্ছিল এইসব বিষয় নিয়ে, যে নির্বাচন প্রক্রিয়া, ভোটিং কার্যক্রম বা সরকারি হস্তক্ষেপ, অথবা সাবেক যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি সরাসরি প্রভাবিত করেছিলেন ইলেকশনে, সেই বিষয়গুলো নিয়ে বিষয়গুলো প্রমাণ তারা পেয়েছে, এটি তারা বলছে।
কিন্তু যে যে অবস্থা যেভাবে তারা তদন্তটা করেছে আসলে সেটি নিয়ে কি কোনো প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা, বা তারা যাদের কাছে রিচ করার কথা ছিল, বা তারা যেভাবে তদন্তটা করেছে সেটি কি তারা ক্লিয়ার করতে পেরেছে কিনা? আমার তো মনে হয় যে তদন্ত প্রক্রিয়া কোনো ধরনের কোনো গাফিলতি বা কোনো ঘাটতি ছিল না। কারণটা হলো যে তারা কার সাথে কথা বলছে সবাইকে তো জানাবে না। তারা যে আপনার সাথে কথা বলেছে বা আপনি সেই সময় নির্বাচন যারা পর্যালোচনা করেছিলেন বা নির্বাচনে রিপোর্ট করেছিলেন তাদের সাথেও কথা বলেছে, কিন্তু সেখানে কে কার সাথে কথা বলেছেন সেটা তারা এক্সপোজ নাই করতে পারেন তাদের তদন্তের স্বার্থে। এবং তারা সেই সময় যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন তার সাথেও কথা বলার জন্য চেষ্টা করেছিল, তাকে চিঠি জানানো হয়েছিল, তার সাথে যে কোনোভাবে তার সাথে যোগাযোগ করা হয়েছিল যে আপনি ইমেলেও বলতে পারেন অথবা আপনি সরাসরি এসে আমাদের সামনে কথা বলতে পারেন। তিনি রিফিউজ করেছিলেন। তিনি রিফিউজ করেছেন, তার লজিক তিনি দেখিয়েছেন যে এই বিষয়টা নিয়ে তিনি কথা বলতে আগ্রহী না, কারণটা হলো যে এটা বিচারাধীন পর্যায়ে রয়েছে এবং এই বিষয়ে তিনি তার তদন্ত কমিটির সামনে হাজির হবেন না। তদন্ত কমিটি তার মন্তব্য ছাড়াই তদন্ত রিপোর্ট তৈরি করেছে। আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে তারা যোগাযোগ করেছিল যখন আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া ছিলেন, তো তিনি ইমেলের মাধ্যমে পুরো জবাবটা দিয়েছেন। ফারুক আহমেদের সাথে তারা কথা বলেছেন, সাবেক যারা আরও ক্রিকেটার ছিলেন তাদের সাথে কথা বলেছে। আমার মনে হয় যে তদন্ত কমিটি যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টের মধ্যে কোনো ঘাটতি অন্তত আমি দেখতে পাচ্ছি না। কারণটা হলো যে তারা কিন্তু কোনো পক্ষ বিপক্ষ বেছে নেয়নি এই তদন্ত করতে গিয়ে। তারা যে কাজটুকু করেছে যে নির্বাচন কে নিয়ে যে প্রশ্নটা উঠেছে, কেন প্রশ্নটা উঠেছে সেই প্রসঙ্গটা তারা একটু খুঁজে দেখার চেষ্টা করেছিলেন এবং সেইভাবেই তারা ইনভেস্টিগেট করেছেন। তারা কিন্তু এখানে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেননি, বা আপনি বর্তমান তদন্ত কমিটি যারা গঠন করেছে এনএসসির পক্ষ হয়েও তারা কথা বলেননি। তারা লুপ হোলসগুলো তুলে ধরেছেন এবং আমি মনে করি যে পারফেক্ট একটা পর্যালোচনা তারা করেছেন। সবচেয়ে বড় যে বিষয়টা তারা সামনে নিয়ে এসেছেন সেটি হলো যে আপনার বিসিবির যে নির্বাচনের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র কিছু লুপহোলস রয়েছে। সেই গঠনতন্ত্রে যদি আপনি কোনো পরিবর্তন না করেন তাহলে আপনি সামনে যে নির্বাচনটা যেটা হবে সেই নির্বাচনেও আপনি দেখবেন যে এরকম ছক সাজিয়ে নির্বাচন হচ্ছে। কাউন্সিলরশিপ আপনি নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারছেন, আর কাউন্সিলরশিপ আপনি যখন নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারবেন দ্যাট মিনস আপনি ইউ গট এ গ্যারান্টেড যে উনি আপনাকে ভোট দিবে। সো এই জিনিসগুলি আমি মনে করি যে এটার একটা ফয়সলা হওয়া উচিত এবং ক্রিকেট বোর্ডের নির্বাচনটা যেন সুন্দর সুষ্ঠু মতো হয়। আমাদের অন্তত যেন সাংবাদিক হিসেবে বলতে না হয় যে এখানে একটা অনিয়ম হয়েছে, এখানে একটা জোচ্চুরি হয়েছে। আপনি এই পুরো ক্রিকেট খেলাটাকে বলা হয় যে আপনার সুন্দরভাবে খেলতে হবে, আপনি জেন্টলসম্যান গেম। তো জেন্টলসম্যান গেমে যখন এরকম অভদ্র এক ধরনের আচরণ থাকবে যে আপনি নির্বাচন জেতার জন্য আমাকে 2 নম্বরের আশ্রয় নিতে হবে, ভোটিং এর মতো জালিয়াতি করতে হবে। ভোটিং খুব সুন্দর সিস্টেম, কিন্তু গত নির্বাচনে ভোটিংটাকে যে কায়দায় ব্যবহার করা হয়েছে সেটা আমি মনে করি জালিয়াতির একেবারে নগণ্য একটা রূপ। রাইট। কাসার ভাই, যে কমিটিটা হলো একটা কমিটি, সেই কমিটিটা নিয়ে একটু আপনার অবজারভেশন জানতে চাই। আমি নিজে একটু বিস্মিত হয়েছি। কমিটিতে বাকি 11 জনের কমিটির মধ্যে যে 7 জন রয়েছেন তাদেরকে আমরা সবাই চিনি, তাদের সাথে তারা ক্রিকেটের মানুষ ছিলেন, তারা এর আগে ক্রিকেট বোর্ডেও ছিলেন। মিনাজুল আবেদিন নান্নু তো ক্যাপ্টেনও ছিলেন, আতার আলী খুবই সিজনড একজন ক্রিকেটার ছিলেন, আপনি কমেন্টেটর, ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটের সঙ্গে লম্বা সময় ধরে তিনি জড়িত। সালমান ইসফাহানি তিনিও ক্রিকেট বোর্ডে ছিলেন এক সময়। তানজিল চৌধুরী তিনিও ক্রিকেট বোর্ডে ছিলেন। রফিকুল ইসলাম বাবু তিনিও এর আগে 2006 বা 2005-04 দিকে ক্রিকেট বোর্ডে ছিলেন, বেশ ভালো পজিশনে ছিলেন এবং জয়েন্ট সেক্রেটারি ছিলেন। রাইট, এবং তিনি ক্রিকেট সংগঠকও লম্বা সময় ধরে ইন্দিরা রোডের যে ক্রিকেট টিমটা রয়েছে সেই ক্রিকেট টিমটা তিনি পরিচালনা করেন। কিন্তু বাদবাকি 4 জন যারা রয়েছেন তাদেরকে আমরা কেউ চিনতাম না। মানে কি তাদের পরিচয়টা রাজনৈতিক পরিচয় আমরা জানি, কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে তারা কেন এসেছেন ঠিক এটা এখন পর্যন্ত আমরা জানি না। হয়তো তারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট সমর্থন করেন বা ক্রিকেটের প্রতি প্যাশন তাদের রয়েছে, ভালোবাসা তাদের রয়েছে, কিন্তু ক্রিকেটের প্রতি শুধুমাত্র আপনি গ্যালারিতে বসে হাততালি দিলে যে ক্রিকেট বোর্ড চালাতে পারবেন বা ক্রিকেটের প্রতি আপনার শুধুমাত্র ভালোবাসা থাকলে যে আপনি ভালো ক্রিকেট সংগঠক হয়ে যাবেন, আই ডোন্ট বিলিভ ইট। সো আমার মনে হয় যে এই 4 জনের ক্রিকেটীয় পরিচিতির বাইরে তাদের যে রাজনীতির পরিচয়, আমার মনে হয় যে সেই কারণে এই বোর্ডে তারা এসেছেন এবং সেটাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। রাইট। কাসার ভাই, এই নির্বাচন প্রক্রিয়া, বিসিবির কমিটি, অ্যাডহক কমিটি সবকিছু নিয়ে আমরা আরো আলোচনা করবো আপনার সঙ্গে। তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। কাসার ভাই, আমরা বিসিবি নিয়ে আলোচনা করছি, দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করছি। গতকাল একটা নতুন কমিটি এলো, আমরা যেটা দেখছি যে গত 20 মাসে নিয়ে 4র্থ কমিটি এটা বিসিবিতে। পাপন ভাই কমিটি গেল, পাপন ভাইয়ের কমিটিও কিন্তু তার আগেই সম্ভবত 6 মাস আগে নির্বাচিত হয়েছিল, তারপর তারা গেলেন। এরপর হচ্ছে ফারুক ভাই আসলেন, ফারুক ভাইও বেশি দিন টিকতে পারলেন না, তারপর বুলবুল ভাই আসলেন 6 মাস, তারপর বুলবুল ভাই আসলেন, বুলবুল ভাইও নির্বাচিত হওয়ার পরে 6 মাস টিকলেন।
এখন তামিম ইকবাল এসেছেন, তাকে 3 মাসের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে যে 4টা কমিটি এলো গত এই 20 মাসের মধ্যে, তার মানে ক্রিকেটে যে অস্থিরতাটা চলছিল তারই একটা প্রমাণ হচ্ছে এই চিত্রটা অন্তত। এই যে কমিটিটা আসলো, এটা 3 মাসের দায়িত্ব নিয়ে যদিও তারা এসেছে, এর মধ্যে তামিম ইকবাল আবার বলছেন যে তারা সুনাম ফেরাবেন, কিন্তু অস্থিরতা কাটাবেন বা এরকম কোনো লক্ষ্যের কথা তিনি বলেননি যদিও, বাট এটা কতটা গুরুত্বপূর্ণ? না দেখুন, আপনি ওই নাজমুল হোসেন পাপনের যে কমিটি ছিল সেটাতে রাজনৈতিক অস্থিরতার কারণেই কিন্তু আপনার সেই কমিটিটা বাতিল হয়েছিল। তখন সরকার পরিবর্তন হয়েছে এবং এটা অবভিয়াস একটা বিষয় ছিল যে তার জায়গায় নতুন কেউ আসবে। কিন্তু যে কায়দায় ফারুক আহমেদকে মাত্র 9 মাসের মতো তিনি পেয়েছিলেন এবং অনাস্থা ভোটে তাকে যে কায়দা বাদ দেওয়া হয়েছিল, সেটাই আমি মনে করি যে বাজে নজিরের শুরুটা হয়েছিল সেখান থেকেই। এবং গত উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি চাননি যে তিনি কিন্তু ফারুক আহমেদকে এনেছিলেন এবং তিনি চাননি আবার যে ফারুক আহমেদ যেন এই পোস্টে থাকেন। এবং যে কায়দায় তাকে বিদায় করা হয়েছিল, আমি মনে করি যে সেটা একটা অনিয়ম এবং অগণতান্ত্রিক একটা ওয়েতে এবং খুবই অমর্যাদাকর ওয়েতে তাকে বিদায় করা হয়েছিল। এবং সেই ফারুক আহমেদের কাছে কিন্তু তিনি আবার গিয়েছিলেন পরবর্তী নির্বাচনটা কিভাবে হবে ক্রিকেট বোর্ডের, এবং তার কাছ থেকে তিনি সহায়তা চেয়েছিলেন। এবং আশ্চর্যজনক বিষয় হলো আমিনুল ইসলাম বুলবুলের যে 10 মাসের যে কমিটি ছিল গত 6 অক্টোবরে নির্বাচিত হয়েছিল এবং এ মাসের 6 এপ্রিলে তাদেরকে বাতিল করা হয়েছে। তো এই কমিটিতেও ফারুক আহমেদ ছিলেন সহসভাপতি হিসাবে। তো সব কিছু মিলে আমার কাছে ঠিক হিসাবটা ঠিক মিলছে না যে এই ফারুক আহমেদকে তিনি কেন বাদ দিয়েছিলেন, আবার ফারুক আহমেদকে রেখেই পরবর্তীতে আরেকটা কমিটিতে কেন করা হয়েছিল। এবং আমিনুল ইসলাম বুলবুল যে কায়দায় এসেছিলেন, আমিনুল ইসলাম বুলবুলের সবচেয়ে বড় সমস্যা যেটি বললাম যে নির্বাচনটা যে কায়দায় হয়েছিল সেই নির্বাচনটা আপনার লেজিটিমেসি পাবে না, সেটা আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম। এবং আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে বলেছিলাম যে এই নির্বাচনে হয়তো তারা চেয়ারে বসতে পারবেন কিন্তু মর্যাদা পাবেন না, সম্মানটুকু পাবেন না। এবং সেই সম্মানটুকু কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের কেউ পাননি। এবং আপনি দেখেছেন যে একটা ক্রিকেট বোর্ডে পরিচালনার জন্য যেরকম আপনার পরিচালকদের মধ্যে একটা সংহতি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা থাকা উচিত, একটা টিম হিসাবে যে একটা বন্ডিংয়ের প্রয়োজন ছিল, সেই বন্ডিংটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, মানে ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন হিসাবে সেটা তিনি কিন্তু করতে পারেননি। তার এক পরিচালক আরেক পরিচালকের বিরুদ্ধে আর্থিক জটিলতার, আর্থিক দুর্নীতির অভিযোগ আনছেন। তিনি বলছেন যে মাঠে পানি দেওয়া নিয়ে এত টাকা খরচ করার কি দরকার। আরেক পরিচালক, সেই পরিচালক আবার বলছেন যে ক্রিকেটাররা এত বেশি ডাব খায় কেন, ক্রিকেটাররা এত দামি ব্যাট দিয়ে খেলে কেন, এত দামি জুতো পরে কেন। দ্যাট মিনস আপনি ক্রিকেট বোর্ডে যে পরিচালকরা এসেছিলেন, দে হ্যাভ নো আইডিয়া হাউ টু রান এ ক্রিকেট বোর্ড। তারা ক্রিকেটের সঙ্গে আপনি হয়তো কর্পোরেট অনেক কিছু তার বিদ্যা বুদ্ধি ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা আপনার টেকনিক্যাল গেম। এই টেকনিক্যাল গেমে আপনাকে অনেক সময় অনেক কিছু কিন্তু চিন্তা করে বলতে হয়, যে চিন্তার মধ্যে তারা ছিলেন না বলে অনেক আজে বাজে কথাবার্তা বলেছিলেন এবং তার দায়টা চুকাতে হয়েছে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে। সো সব কিছু মিলে একটা ক্রিকেট বোর্ড যেরকমভাবে পরিচালনা হওয়ার কথা ছিল সেটা মোটেও পরিচালিত হয়নি। এবং তার চেয়েও বড় বিষয়, ক্রিকেট বোর্ড থাকবে শুধুমাত্র ক্রিকেটারদের জন্য। শুধুমাত্র আমি এই কারণে বলছি কারণ ক্রিকেটাররা না খেলে এই ক্রিকেট বোর্ডের কোনো অস্তিত্ব নেই। এবং সেই ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট লিগে কিন্তু খেলতে পারেননি। আপনি প্রথম বিভাগ ক্রিকেট হয়েছে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট হয়েছে, তৃতীয় বিভাগ ক্রিকেটের কোনো নজির নেই। সবচেয়ে বড় বিষয় হলো নোমান, এখন আপনার মার্চ এবং এপ্রিল থেকে আমরা সাধারণত দেখেছি ঘরোয়া ক্রিকেটের ভরা মৌসুম থাকে, কিন্তু এই সময় কোনো ক্রিকেট নেই, ঘরোয়া ক্রিকেট নেই, কারণ ক্লাবগুলো এই নির্বাচনটা মেনে নেয়নি। এবং এই কারণে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাটা সমাধান করতে পারেননি আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড। এবং আমি মনে করি যে সেটা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। বিশ্বকাপে না খেলতে পারার একটা যে ব্যর্থতা ছিল সেটা তো অবশ্যই একটা ব্যর্থতা ছিল, কূটনৈতিক ব্যর্থতা ছিল ক্রিকেট দলের। সব কিছু মিলে ক্রিকেট বোর্ড একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গিয়েছিল এবং এই বিচ্ছিন্ন দ্বীপের একাকী বাসিন্দা হয়ে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল নিজে। কারণ এই পরিচালকদের মধ্যে 25 জনের পরিচালকদের সবাই যে তার প্রতি আস্থা ছিল না, তার বড় প্রমাণটা হলো 7 জন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন। আপনি 7 জন বোর্ড পরিচালক 25 জনের মধ্যে যদি পদত্যাগ করেন, দ্যাট মিনস আপনি 1/3 প্রায় কাছাকাছি পদত্যাগ করে চলে গিয়েছেন ক্রিকেট বোর্ড থেকে। দ্যাট মিনস তার প্রতি আস্থা ছিল না। সো একটা টিমের ক্যাপ্টেন বা একটা শিপের ক্যাপ্টেন হিসেবে পুরো শিপটাকে যেভাবে রান করার কথা ছিল আমিনুল ইসলাম বুলবুল সেটা করতে পারেননি। যদিও তার ক্রিকেট সেন্স খুবই দক্ষ, আমরা খুবই মানে তার যে ক্রিকেট নলেজ যেটা ছিল, ডেভেলপিং নলেজ যেটা ছিল, সেটার সহায়তা যে আমরা পাবো না, এই কারণে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই ক্ষতিগ্রস্ত হবে। আর ফিরি আপনি তামিম ইকবালের বিষয়, তামিম ইকবাল যে কথাটি বলেছেন যে তিনি ভাবমূর্তির উন্নতি করতে চান, আপনি ভাবমূর্তি উন্নতি করার চেয়ে আমি মনে করি যে তার সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্রিকেট বোর্ডে 3 মাস পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা যেন কোনো মতেই কোনো প্রশ্ন মুখে না পড়ে। ইভেন এমন একটা সিদ্ধান্তও নেওয়া যাবে না যে সিদ্ধান্তের জন্য তার
নেতৃত্বশিপ যেন চ্যালেঞ্জের মধ্যে আসে। আমি খুব খুশি হতাম নোমান যদি যারা আপনার এই অ্যাডক কমিটিতে যারা রয়েছেন তারা যদি এই নির্বাচনে অংশ না নিতেন, কিন্তু তারা এই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়ে দিয়েছেন। আপনি যদি নির্বাচন করতেই চান তাহলে উচিত ছিল যে অন্তত এই কমিটিতে না থেকে আপনি অ্যাডক কমিটিতে না থেকে আপনি বাইরে থেকে এসে নির্বাচন করতেন, কারণ আপনাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনি নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং আপনি নির্বাচন করার পরে এই চেয়ারে বসবেন। সবকিছু ইকুয়েশনগুলো কিন্তু খুব একটা সুখকর এবং ভালো দেখায় না। যে ঘটনাটা ঘটেছিল বুলবুল ভাইয়ের ক্ষেত্রেও, বুলবুল ভাই কিন্তু 3 মাসের জন্যই দায়িত্ব নিয়েছিলেন এবং তিনি টেস্ট খেলতে নেমে পড়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি টি-20 ইনিংস খেলতে এসেছি এবং 3 মাসের সভাপতি। পরে তিনি ইলেকশনটা করলেন, তামিম ইকবালও সম্ভবত সেই পথেই হাঁটছেন। তামিম ইকবাল অন্তত বলেছেন যে তিনি টি-20 খেলবেন না, তিনি নির্বাচনে যে অংশ নেবেন সেটা কিন্তু সরাসরি আগেভাগে ঘোষণা দিয়েছেন। কিন্তু সেটা কি ফেয়ার হবে কিনা, মানে অ্যাডহক কমিটিতে থেকে ইলেকশন করার নজিরটা আবার আসলে কেমন হবে? দেখুন, ফেয়ার এবং আনফেয়ারের বিষয়টা নির্ভর করে আপনার গঠনতান্ত্রিক হবে কিনা, বিধিবিধানের উপর। আপনি এনএসসির যে ক্রিকেট বোর্ডের যে রয়েছে, গঠনতন্ত্র রয়েছে, সেখানে আপনার অ্যাডহক কমিটি থেকে কেউ নির্বাচন করতে পারবেন কিনা সেই ধরনের কোনো বাধা বিপত্তি নেই বা সেই ধরনের কোনো আপনার নিয়মকানুনই নেই। তিনি করতেও পারেন, না করতে পারেন, এরকম তাকে বাধা দেওয়া হয়নি এবং তাকে যে করতে পারবেন এরকম বলাও হয়নি। সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্রিকেট বোর্ডের এখন যে গঠনতন্ত্র রয়েছে, 2018 পর যে গঠনতন্ত্রতে সংশোধনী এনেছিলেন নাজমুল হাসান পাপনের বোর্ড, সেখানে কিন্তু আপনার একটা জিনিস রয়েছে, সেটি হলো যে কোনো অ্যাডহক কমিটির অস্তিত্বই নেই। ক্রিকেট বোর্ডের যে অ্যাডহক কমিটি থাকতে পারে সেটার কোনো অস্তিত্ব নেই, অথচ তিনি কিন্তু এসেছিলেন আপনার অ্যাডহক কমিটির মাধ্যমেই। কিন্তু গঠনতন্ত্রের যে সংশোধনীটা আনা হয়েছে সেখানে অ্যাডহক কমিটি নেই ক্রিকেট বোর্ডের, কিন্তু অ্যাডহক কমিটির করার দায়িত্ব কার রয়েছে? অ্যাডহক কমিটি করার দায়িত্ব রয়েছে এনএসসি সেই আপনার ক্ষমতা বলে কিন্তু এই ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিটা গঠন করেছে। মজার বিষয়টা হলো যে এনএসসির যে অ্যাডহক কমিটির গঠন করার যে বিধিবিধান রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে যে অ্যাডহক কমিটিতে যারা থাকবেন তারা নির্বাচন করতে পারবেন না। আমি জানি না এখন এই ধরনের জটিলতা তারা পড়বেন কিনা। আর যেটা আপনি বললেন যে নীতি নির্ধারণের বিষয়টা, আমি মনে করি যে যেহেতু আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য, তাহলে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে যদি আপনি চলে যেতে পারেন তাহলে সেটা আমি মনে করি যে অনেক ভালো এবং সুন্দর এবং একটা খুবই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেখানে থাকতো না। কিন্তু আপনি যখনই বললেন যে আমি নির্বাচন করব এবং এই কমিটির আমি চিফ হিসেবে থাকছি, তার মানেটা হলো যাতে আমি নির্বাচন করব মানে আমি তো আমার পথটা ক্লিয়ার করব যাতে আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি এমন কিছু সিদ্ধান্ত নিব যে সিদ্ধান্তগুলো আমার পক্ষে যায়। সো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অবশ্যই একটা থাকবে। আমি মনে করি যে এই জিনিসটা খুবই সুন্দর এবং যে সফিস্টিকেশনের কথা আমরা অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম সেই সৌন্দর্যটা থাকতো যদি অ্যাডহক কমিটির যে 11 জন ছিলেন তারা কেউ যদি নির্বাচনে অংশ না নিতেন এবং তারা যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে আমি মনে করি যে এখনও সময় রয়েছে। এনএসসির কাছে তারা বলতে পারেন যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এই কারণে আমরা এই কমিটিতে থাকবো না। আমি জানি না সেই ধরনের উদারতা এই কমিটির সবাই দেখাতে পারবেন কিনা। রাইট, কাসার ভাই, আমরা এইসব নিয়ে আরো আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নিয়ে সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা ক্রিকেট নিয়ে আলাপ করছিলাম, ক্রিকেট বোর্ড নিয়ে আলাপ করছিলাম। আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার, এবং আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে যুক্ত হবেন বিসিবির বর্তমান যে অ্যাডহক কমিটি হয়েছে, নতুন যে অ্যাডহক কমিটি হয়েছে সেখানকার সদস্য রফিকুল ইসলাম বাবু। বাবু ভাই, নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে জানতে চাচ্ছি, আপনারা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করছিলেন, এই কমিটিকে অবৈধ ঘোষণা করে আপনারা নানাভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন এবং সংগঠকরা ক্রিকেট থেকে একটা বিরতি নিয়েছিল, যে লিগগুলো হচ্ছিল সেগুলো বয়কট করছিল। এখন আপনারা যখন আবার এসছেন ক্রিকেট বোর্ডে, আমি আপনার কাছে জানতে চাইবো শুরুতেই যে ক্রিকেটটা আবার মাঠে ফিরবে কিনা। আমরা জানি যে এই সময়টা, এই সিজনটা হচ্ছে ক্রিকেটের সময়, ঘরোয়া ক্রিকেটের সময়, ক্রিকেটটা আবার মাঠে ফিরবে কিনা এবং দলগুলো, বড় দলগুলো বা যারা বয়কট করেছিল তারা আবার ফিরবে কিনা। ধন্যবাদ। আপনারা জানেন আমরা এই অবৈধ বোর্ডের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিলাম, যে আমাদের ঢাকার শীর্ষস্থানীয় সমস্ত ক্লাবগুলি বলেছিল যে এই অবৈধ বোর্ডের অধীনে আমরা ক্রিকেট লিগ খেলবো না। তো আমরা আলহামদুলিল্লাহ এখন একটা সত্যর জয় হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এখন সমস্ত ক্লাবগুলিকে নিয়ে বসবো এবং ঢাকার লিগ আবার শুরু করার একটি পরিকল্পনা গ্রহণ করবো ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমরা চাই এখন ক্রিকেট খেলাটা আগের মতো আসুক। আমাদের দেখেন গত কিছুদিন যাবৎ আমাদের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে একটি বদনাম হয়ে গেছে, যে ক্রিকেট খেলা নিয়ে যে আমাদের মানে
আমরা বিশ্বকাপে খেলতে যাইনি, ঘরোয়া ক্রিকেটের লিগের কি অবস্থা, সবকিছু মিলে যে হজবরল অবস্থা, সেটা থেকে আমরা ইনশাল্লাহ আমাদের যে যে সুনামটা ক্ষুণ্ণ হয়েছে সেটা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো এবং ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় আবার নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা ক্রিকেটকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। বাবু ভাই, আমার নাম এম কায়সার। আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, এই কারণে হয়তো বুঝতে পারছেন না যে স্টেজে আমি রয়েছি। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটি হলো যে আপনি ঘরোয়া ক্রিকেটের প্রসঙ্গ যেটা বললেন, ঘরোয়া ক্রিকেট গত বছর যে প্রিমিয়ার ক্রিকেট এবং আপনার সেকেন্ড ডিভিশনের যে ক্রিকেট হয়েছে সেখানে শীর্ষস্থানে অনেক ক্লাবগুলো অংশ নেয়নি, কিন্তু তারপরও সেই লিগগুলো হয়েছে। তো সেই লিগগুলোর লেজিটিমেসি কি রয়েছে? আপনি কি মনে করেন যে সেই লিগগুলো কি থাকবে, যে চ্যাম্পিয়নশিপটা হয়ে গিয়েছে সেই চ্যাম্পিয়নশিপটা আপনারা রেখে নতুন করে চ্যাম্পিয়নশিপ শুরু করবেন, নাকি সেই চ্যাম্পিয়নশিপ বাতিল করার কোনো প্ল্যান আপনাদের মাথায় রয়েছে? আমাদের দেখতে হবে যে এটা একটি আইনের ব্যাপার আছে, আমরা দেখব এটার। ওরা তো ডেফিনেটলি আপনারা দেখেছেন যে এটা একতরফাভাবে তারা এই লিগের খেলাগুলি আয়োজন করেছে, যেটা এক এক সময় এক এক সিদ্ধান্ত দিয়েছে। আসলে গত বোর্ডে যারা ছিল তাদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন ছিল না, তাদের মানে বোর্ড কর্তাদের ভিতরে এক এক ধরনের এক একজন এক এক রকম কথা বলেছে। একবার লিগের খেলা শুরু করে টিমকে এক পয়েন্ট করে দিয়েছে, একবার দলকে নামিয়ে দিয়েছে, বিভিন্ন রকম ছল ছাতুরির আশ্রয় নিয়েছিল। সুতরাং আমরা চাই এই ধরনের মানে হঠকারী সিদ্ধান্তগুলি আবার পুনর্বিবেচনা করে আমরা কিভাবে ক্রিকেটকে আবার সুন্দর জায়গায় নিয়ে আসতে পারি। ক্রিকেট একটা সুন্দর খেলা এবং এই সৌন্দর্যটা যাতে নষ্ট না হয় সেটার দিকে আমরা মনোযোগী হব ইনশাল্লাহ। সেগুলির ব্যাপারে আমরা অচিরে এই সিদ্ধান্ত জানাবো। তবে এখন বর্তমানে আমরা প্রিমিয়ার ডিভিশন এবং আমাদের যে থার্ড ডিভিশন খেলাগুলি নিয়ে আমরা চিন্তা করছি এবং পরবর্তীতে এই ঢাকা প্রথম বিভাগ লিগ, যেটা এক বছরে কাকতালীয়ভাবে দুবার তারা আয়োজন করেছে এবং অনেকগুলি ক্লাব কিন্তু অংশগ্রহণ করেনি, তেমনি আপনারা দেখেছেন সেকেন্ড ডিভিশনের একই অবস্থা। তো সব কিছু মিলে তারা শিডিউল ব্রেক করে একতরফাভাবে এই সিদ্ধান্তগুলি নিয়েছিল, সেটার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছিলাম। আমরা ক্রিকেট বোর্ডকে এসব ব্যাপারে আইনি নোটিশ দিয়েছিলাম, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। তো সেই ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এখন কিভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের লিগের খেলা, আমাদের ক্রিকেটের যে একটা সুনাম আছে সেই সুনামটা যাতে বজায় থাকতে পারে, রাখতে পারি, সেটার দিকে আমরা সবাই ইনশাল্লাহ আগ্রহী এবং আমরা আশা করছি সবাই এগিয়ে আসবে এবং ক্রিকেটের যে সৌন্দর্য সেটা ফিরিয়ে আনার চেষ্টা করবে ইনশাল্লাহ। জি বলেন বাবু ভাই, আপনি আমাদের শোতে এসেছিলেন, আপনি বলেছিলেন যে ক্রিকেট বা যে কোনো খেলাই রাজনীতি মুক্ত থাকুক। আমরা এই সরকারের কাছে অনেকবার শুনেছি, যে বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন তার কাছেও আমরা শুনেছি। তো আপনারা যে এখন যে কমিটিটা আছে সেই কমিটিটা আসলে কতটা রাজনীতি মুক্ত থাকবে, এটা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আর আপনারা 11 জন যে 11 জনের যে অ্যাডহক কমিটিটা আছে সেই কমিটিটা নিয়ে আপনার অবজারভেশন কি, বা আপনারা তাদেরকে নিয়ে আসলে কিভাবে এগোতে চান? আলহামদুলিল্লাহ সবাই ক্রিকেটের সাথে কাজ করতে আগ্রহী। এখানে অনেক তরুণ সংগঠকরা আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, আমরা প্রবীণ এবং নবীন সংগঠকরা যদি একসাথে কাজ করি, ক্রিকেটের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, তাহলে আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। এটা আমরা বারবার বলেছি যে হ্যাঁ, ক্রিকেটকে বা খেলাধুলাকে আমরা রাজনৈতিক মুক্ত রাখতে চাই। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা এটা থেকে এই কথার উপরে মানে আমরা থাকতে চাই এবং ইনশাল্লাহ আমরা থাকতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ক্রীড়া সংগঠক হতে পারে সে কোনো রাজনৈতিক নেতার ছেলে বা এটা এমন কোনো বিধান নেই যে কোনো রাজনৈতিক নেতার ছেলে ক্রীড়া সংগঠক হতে পারবে না, এটা এই ধরনের কোনো কথা নেই। সুতরাং যে কেউ কিন্তু ক্রীড়া সংগঠক হয়ে খেলাধুলার প্রতি যাদের আগ্রহ আছে, যারা দেশের জন্য কাজ করবে, তারা কিন্তু আসতে পারে এখানে। এবং আমরা এই স্বল্প সময়ের জন্য আগামী 3 মাসের ভিতরে আমরা একটি সুন্দর নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করব, যেটাতে সবার অংশগ্রহণ থাকবে ইনশাল্লাহ এবং এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। সেই দিকে ইনশাল্লাহ আমরা বেশি নজর রাখছি। আর আমরা যেহেতু 3 মাস টাইম বেঁধে দেওয়া হয়েছে, একটা অ্যাডহক কমিটি করা হয়েছে, সেহেতু আমাদের এখন মূল চ্যালেঞ্জিং বিষয় আমাদের আপকামিং নিউজিল্যান্ড ট্যুর। এই নিউজিল্যান্ড ট্যুরটা কীভাবে সুন্দরভাবে করবে এবং আমাদের ঘরোয়া ক্রিকেট কিভাবে শুরু করব সেটার বিষয়ে আমরা এবং ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আর আরও জিনিস আছে যেটা আমাদের দেখেন, আমাদের সারা দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা থাকে যে আন্তর্জাতিক বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশ কেমন খেলে সেটা দেখার জন্য। সেখানে আমরা কেন যেতে পারি নাই, কেন খেলি নাই, সেটার ব্যাপারেও আমরা খতিয়ে দেখব এবং তদন্ত করবো ইনশাল্লাহ।
বাবু ভাই, আমার প্রশ্নটা হলো যে আপনি প্রভাব মুক্ত রাখার কথা বলছেন ক্রিকেটকে, ক্রিকেট বোর্ডকে, খেলাকে, কিন্তু আপনারা এসেছেন এই ক্রিকেট বোর্ডে মেইনলি আপনাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে যে নির্বাচন করাটা। তো আপনারাই নির্বাচন করার দায়িত্বে এসেছেন এবং আপনারাই যদি এই নির্বাচনে অংশগ্রহণ করেন, পার্টিসিপেটরি হন, তাহলে সেটা কতখানি প্রভাবমুক্ত থাকতে পারে বলেই অন্তত আপনার ক্রিকেট সেন্স জানাচ্ছে। ডেফিনেটলি এর আগেও আপনারা দেখেছেন 2005 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল। সেখানে অ্যাডভাইজারি কমিটিতে বা বিভিন্ন কমিটিতে যারা ছিল, আমরা ছিলাম, সবাই কিন্তু অংশগ্রহণ করেছিলাম, বাইরে থেকেও অংশগ্রহণ করেছিল। সেখানে কিন্তু কোনো কথাই, সেই নির্বাচন নিয়ে কোনো কথা উঠেনি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নির্বাচন হয়েছিল এবং এটা এক্সাম্পল হিসাবে আমি সবসময় বলে থাকি। এরপরে কিন্তু আমরা যে সমস্ত নির্বাচনগুলি দেখেছি সেই নির্বাচনগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। সুতরাং আমরা চাই ওই 2005 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটার আদলেই আমরা নির্বাচন করতে চাই এবং সেটা যদি করি তাহলে এখানে সবার মানে এখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে অগ্রাধিকার আছে, যে কেউ অংশগ্রহণ করতে পারবে এই নির্বাচনে, আশা করছি, এবং এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না ইনশাল্লাহ। বাবু, আমার শেষ প্রশ্ন সেটি হলো যে আমার পক্ষ থেকে শেষ প্রশ্ন সেটি হলো যে ওই সাধারণত কোনো একটা কমিটি গঠন হলে বা নতুন বোর্ড হলে অন্যান্য যে সহযোগী যারা বোর্ড রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাদের ক্রিকেট বোর্ড থেকে একটা অভিনন্দন পত্র আসে। তা আপনারা কি এখনো কোনো ধরনের সেই ধরনের কারো কোনো বোর্ডের কাছ থেকে সেরকম আনুষ্ঠানিকভাবে কোনো অভিনন্দন পত্র পেয়েছেন? ভারতের পক্ষ থেকে পেয়েছে, আমরা এখনো পাইনি, তবে এটা হয়তো সময়ের ব্যাপার, ইনশাল্লাহ দেখতে পারবেন অচিরেই। এটা আমরা সময়ের অপেক্ষায় আছি ইনশাল্লাহ। আচ্ছা বাবু ভাই, আমিও একটা লাস্ট প্রশ্ন করি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা বা আপনারা যেই কথাটা বারবারই বলছিলেন যে সরকারি হস্তক্ষেপের কারণে বা সরকারি প্রভাবের কারণে হচ্ছে গত ইলেকশন, গত যে কমিটিটা ছিল সেটিকে আপনারা অবৈধ বলছিলেন বা সেটি নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন। আপনারা যে প্রক্রিয়ায় আসলেন এখন, এই প্রক্রিয়াটা কি ফেয়ার ছিল? ডেফিনেটলি, কারণ একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়েছিল। সব ধরনের তদন্ত কমিটিতে যারা ছিলেন তারা খতিয়ে দেখেছেন এবং তাদের মতামতের ভিত্তিতে কিন্তু এটা হয়েছে। সুতরাং এখানে কোনো সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত এবং সুন্দর পরিবেশে কিন্তু এই তদন্তটা হয়েছিল। সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তারা অনেক কিছু পেয়েছে বিধায় কিন্তু আজকে সত্যটা তুলে আনতে পেরেছে। সুতরাং আমরা এটাতে আমরা তাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস ছিল যে অবৈধ প্রক্রিয়ায় গত 6 অক্টোবর নির্বাচন হয়েছিল। স্টেপ বাই প্রত্যেকটা স্টেপেই কিন্তু ভুল ছিল, ভুলে ভরা ছিল, অবৈধ প্রক্রিয়া অবলম্বন করেছিল। সেগুলি হয়তো তারা অনেকের কাছ থেকে কথা বলে সেই ফাইন্ডিংসগুলি পেয়েছেন, সত্যটা পেয়েছেন। সুতরাং ওইটার বলেই কিন্তু আমরা এসেছি। আমরা কিন্তু মানে এমনি আসিনি এখানে। রাইট বাবু ভাই, সামনে যে মানে আপনাদের প্ল্যানগুলো আসলে কি থাকবে? পেছনে যে যে সমস্যাগুলো ছিল, যে যে ভুলগুলো করেছিল তারা, সে বা যে যে অনিয়মগুলো ছিল, সেগুলো নিয়ে আপনারা থাকবেন নাকি হচ্ছে সামনে আপনারা আসলে কি কি কাজ করতে চান বা ক্রিকেট বোর্ডের পরবর্তী পদক্ষেপগুলো আসলে কি হবে, আপনারা আসলে কিভাবে এগোতে চাচ্ছেন? আমরা ডেফিনেটলি এটা, যেহেতু আমরা 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই। এটা একটা সময় বেঁধে দিয়েছে ক্রীড়া পরিষদ থেকে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। সুতরাং সেটা তো আছেই। তারপরে আমাদের এই সময়ের ভিতর যে সমস্ত কাজগুলি করা জরুরি সেগুলি তো অবশ্যই আমরা করব। যেমন নিউজিল্যান্ড ট্যুর আছে, আমাদের লিগের খেলা আছে, তেমনি এখানে অনেক অভিযোগও আছে। সেই অভিযোগগুলি আমরা খতিয়ে দেখব যে এটার সত্যতা কতটুকু। বিভিন্ন অভিযোগ আছে এখানে। আমাদের নারী টিমের অনেক সদস্য কিন্তু কমপ্লেইন করেছে, সেগুলি আছে। ওই গত বোর্ডের ভিতরে অনেকে আছেন, মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি ফিক্সিং কাণ্ডে অনেকে জড়িত আছে, সেগুলি আমরা খতিয়ে দেখব যে এটার সত্যতা কতটুকু। সব কিছু নিয়ে আমরা যতটুকু পারি কাজ করব ইনশাল্লাহ। এবং সর্বোপরি আমরা ক্রিকেটের যে হারানো গৌরব, সেই গৌরবটা পুনরুদ্ধার করার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। এটার ক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই, আপনাদেরও চাই। এখানে কায়সার ভাই আছে, বিভিন্ন মিডিয়া আছে, মিডিয়ার লোকজন আছে, তাদের মাধ্যমে আমরা সহযোগিতা কামনা করছি। বাবু ভাই, অনেকগুলো প্রশ্ন আমাদের ছিল, আপনি আমাদেরকে ক্লিয়ার করেছেন এবং আপনাদের সামনে আপনাদের যে দিনগুলো আসছে সেগুলোর জন্য আমরা আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ কায়সার ভাই, ধন্যবাদ আপনাকে। কায়সার ভাই, ওনার কাছ থেকে আমরা ক্লিয়ার হতে চাচ্ছিলাম আসলে যে ওনারা সামনের দিনগুলোতে কিভাবে ক্রিকেটটাকে পরিচালনা করতে চান। আমরা আপনার কাছ থেকে আরও আলোচনা শুনতে চাই, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। কাইসার ভাই, আমরা ক্রিকেট বোর্ড নিয়েই তো আলাপ করছি। এই যে অ্যাডহক কমিটিটা হলো, 3 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য। আপনার কাছে কি মনে হয় এই সময়টা কি যথেষ্ট আসলে একটা ফেয়ার ইলেকশন করার জন্য, বা এখানে কি কি চ্যালেঞ্জ আসতে পারে সামনে এদের সামনে? না, আমার মনে হয় যে নির্বাচন করার জন্য 3 মাস গুড এনাফ টাইম। আর প্রথম দিনই তারা যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তারা নিশ্চিতভাবে তারা অন্যান্য বোর্ড যেরকমভাবে একটা লম্বা সময় ধরে একটা মিটিং টিটিং করতেন বা আপনি একটু গ্যাপ দিয়ে মিটিং করতেন, সেরকমভাবে তারা করবেন না। তারা প্রায়োরিটি সেট করে ফেলবেন। তারা যেহেতু 3 মাস সময় রয়েছে, সেই প্রায়োরিটি সেট করে তারা যদি কাজ করবেন, এবং তামিম ইকবালকে আমি যেরকমভাবে জানি যে তিনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো বোঝেন, এবং তার সঙ্গে যে যারা রয়েছেন তারা অন্তত যাদের নামগুলো আমরা ক্রিকেট অঙ্গনে জানি, তারা সবাই খুবই ওয়েল আপনার ডিসিপ্লিন, এবং তারা জানেন যে কিভাবে একটা বোর্ডকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় এবং অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে কাজগুলো করতে হয়। সো আমার কাছে মনে হচ্ছে যে 3 মাস ইজ গুড এনাফ টাইম তারা যদি করতে পারেন। নির্বাচনের এর মধ্যে আবার ডে টু ডে অনেক কাজগুলো তাদেরকে করতে হবে। সেই কাজগুলো তারা হয়তো রেগুলার কাজ যেগুলো সেগুলো তো তাদেরকে করতেই হবে, যেগুলো আছে সেটা কমিটি দিয়ে তারা কমিটি সেট করে সেরকমভাবে করতে পারেন। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে এখন তাদেরকে একটা বিষয় নিশ্চিত করতে হবে যে ক্রিকেট বোর্ডে যারা এখন চাকুরিরত অবস্থায় আছেন, যারা এমপ্লয়ি, তারা যেন একটু নিরাপদ বোধ করেন এবং তারা যেন কি বলে অনিশ্চয়তার মধ্যে বা এক ধরনের একটা দুশ্চিন্তার মধ্যে যেন তারা না থাকেন। এই বিষয়টা আমি মনে করি যে এখন তামিম ইকবালের এই বোর্ডটাকে সেই নিশ্চয়তা দেওয়া উচিত। কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে কাইসার ভাই, আপনি যেটি একটু আগে প্রশ্ন করছিলেন বাবু ভাইকেও, যে তারা আসলে কোন লিগটাকে তারা ধরবেন, তারা কিভাবে কাউন্সিলরশিপ নিয়ে ইলেকশনে আসবেন, আবার তারা যে ইলেকশন করবেন অ্যাডহক কমিটির ইলেকশন করার বৈধতা আছে কিনা গঠনতান্ত্রিকভাবে, অনেকগুলো বিষয় কিন্তু আছে, তারা এগুলো কিভাবে ম্যানেজ করবেন? রাইট, এটা সবচেয়ে বড় জটিলতার মধ্যে পড়বে যে তারা যেহেতু বলেছেন যে তারা এরকম কমিটিতে রয়েছেন এবং তারা নির্বাচন করবেন। আর আপনি জানেন যে নির্বাচন করতে হলে আপনাকে ফার্স্টে একটা কাউন্সিলরশিপ যে কোনো ক্লাবের থেকে নিতে হবে। আর যেহেতু অনেকগুলো ক্লাবের আপনি প্রিমিয়ার যে লিগ যেটা হয়েছে গত বছরের প্রিমিয়ার লিগ যেটা হয়েছে, সেখানে আপনার 24টা ক্লাবের মধ্যে 12টা ক্লাব অংশ নিয়েছিল। প্রথম বিভাগ লিগেও কিন্তু তাই, ম্যাক্সিমাম ক্লাবগুলো অংশ নেয়নি। কিন্তু এই ক্লাবগুলোর কাউন্সিলর অনেকে কিন্তু রয়েছেন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবেন। তো সিস্টেমটা হলো যে সর্বশেষ লিগে যদি আপনি না খেলেন, সেই প্রিমিয়ার লিগে যদি না খেলেন বা সেই প্রিমিয়ার লিগে যদি অংশ না নেন, তাহলে কাউন্সিলরশিপটা কিভাবে পাবেন? তো এই জটিলতার মধ্যে একটা কিন্তু তারা পড়ে যাচ্ছেন। আমি জানি না তারা এই জটিলতাটা কিভাবে সমাধান করবেন। নিশ্চিতভাবে তারা কোনো একটা প্ল্যান একটা বের করবেন। এমন হতে পারে যে সেই যে প্রিমিয়ার লিগ যেটা হয়েছে সেটাকে তারা বাতিল করবেন কিনা, আবার নতুন করে প্রিমিয়ার লিগ চালু হবে কিনা। কিন্তু সেই নতুন করে প্রিমিয়ার লিগ চালু করার এখন আর 3 মাসের মধ্যে কিন্তু সময় নেই। সেক্ষেত্রে এর আগের প্রিমিয়ার লিগের যারা অংশ নিয়েছিল তাদেরকে কাউন্সিলর হিসেবে আপনাদেরকে রাখতে হবে। সো জটিলতা কিন্তু অবশ্যই রয়েছে, বাট জটিলতাগুলো নিরসন করার দায়িত্ব এখন এই অ্যাডহক কমিটির যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে। সেই সঙ্গে মনে রাখতে হবে যে ডে টু ডে ওয়ার্কটা করতে হবে এবং প্রায়োরিটি সেট করতে হবে আপনাকে। কিন্তু আরেকটা কাজে সেটা হলো যে এখন পর্যন্ত বিশ্বকাপের কথা বলছিলেন বাবু ভাই, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম না যে আমরা র্যাঙ্কিংয়ে বিশ্বকাপে খেলার মতো অবস্থানে রয়েছে কিনা। সেই র্যাঙ্কিংটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে 2027-এর ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য। একটা বিশ্বকাপ আমরা মিস করেছি, এখন পর্যন্ত নিশ্চিত আছে, কিন্তু আবার মাঝখানে অনেকগুলো সিরিজ আছে, সেখানে আবার পিছিয়ে যাওয়ার সুযোগও আছে। রাইট, আপনি সামনে কিন্তু অনেকগুলো বড় কঠিন সময় রয়েছে আমাদের সামনে। যে দলগুলোর সামনে নিউজিল্যান্ড ইটস ভেরি গুড টিম, আপনি তারপরে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ রয়েছে, সেই সিরিজগুলোতে আমরা যদি ভালো রেজাল্ট করতে না পারি তাহলে র্যাঙ্কিংয়ে আবার আমরা কিন্তু পিছিয়ে যাব। তো সেই র্যাঙ্কিংটা নিশ্চিত করার জন্য সেটা যদি আমরা কয়েকটা ম্যাচ জিতি এবং র্যাঙ্কিংটা যদি এগিয়ে নিয়ে আসি, তাহলে আমরা একটা নিশ্চিত অবস্থানে থাকতে পারবো। সেই অবস্থানটা নিশ্চিত করার চ্যালেঞ্জটুকু রয়েছে কিন্তু ক্রিকেটারদের, এবং তার চেয়ে বড় বিষয় ক্রিকেট বোর্ডের। রাইট, ছোট্ট করে একটু আমাদেরকে বলবেন যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনি বলছিলেন, বা এই যে তাদের বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে, তারা অ্যাডহক কমিটি নির্বাচন করতে পারবে কিনা। বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি নেই, আর এনএসসিতে অ্যাডহক কমিটি নির্বাচন করার সুযোগ নেই। এই চ্যালেঞ্জটা তারা আসলে কি, এই প্রশ্নটা এনএসসির সেই পরিচালককে, ক্রীড়া পরিচালককে করা হয়েছিল এবং তিনি খুব এই প্রশ্নটা একটা এড়িয়ে গিয়েছেন গতকালকে। তিনি বলেছেন যে আমরা এই প্রশ্নের উত্তরটা পরে দেই। দ্যাট মিনস তিনি কিন্তু জানেন যে এই মানে এনএসসির গঠনতন্ত্রে যা রয়েছে তাতে তাদের নির্বাচন করা নিয়ে একটা সমস্যা রয়েছে। কিন্তু যেহেতু বিসিবির গঠনতন্ত্রের আলোকে তারা নির্বাচন করবেন এবং বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটিটাই নেই, সেক্ষেত্রে অ্যাডহক কমিটি থেকে তারা নির্বাচন করার জন্য কোনো তেমন মানে আপনার এই যে করতে পারবেন না এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারপরেও নোমান হয় কি যে সব কিছু কিন্তু আপনি লেখা থাকে না, সব কিছু আপনার বিধিবিধান অনুযায়ী যে আপনাকে লিখে দিতেই হবে তা কিন্তু না। কিছু জিনিস থাকে যেখানে আপনার নীতি নৈতিকতাকে প্রায়োরিটি দিয়ে আপনাকে সিদ্ধান্ত কিন্তু নিতে হয়। আপনি যেহেতু নির্বাচন করতে আসছেন, আপনার কাজটুকু হলো নির্বাচন করে দেওয়ার। কিন্তু সেই নির্বাচন করতে এসে যদি আপনি নির্বাচিত হতে চান, আপনি চেয়ারে বসতে চান, তখন কিন্তু সেখানে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আপনার পক্ষে না গেলেও মনে হবে যে ইয়েস আমার পক্ষে এটা যাচ্ছে। এবং একটা প্রশ্ন অবশ্যই উঠবে। এই কারণে আমি মনে করি যে আপনি জাস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে এড়ানোর জন্য এই কমিটিতে যারা রয়েছেন তারা যদি নির্বাচন না করতেন, তারা সেটা করবেন না আমি জানি, কিন্তু তারা যদি না করতেন তাহলে সেটা খুব ভালো হতো এবং নীতি
নৈতিকতার পক্ষেই যেত, কিন্তু আর তারা যদি করতেই চান তাহলে অন্তত এই কমিটিতে তাদের আসাটা উচিত হয়নি, তারা হয়তো বাইরে থেকে এসে নির্বাচন করতে পারতেন। সেটাই এখন দেখার অপেক্ষা তারা আসলে কি করেন। ক্যাসার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।